সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। সঙ্গে আছি আমি ফখরুল আলম কাঞ্চন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং সঙ্গে থাকবে সুজনের সেমিনার নিয়ে কিছু কথা। আমরা আজকে আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA, আরও আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। জনাব ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। প্রথমেই আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের গতকালকে মুন্সিগঞ্জে একটি জনসভায় আহ্বান জানিয়েছেন যে সকল দলকে, বিশেষ করে ইঙ্গিত করেছেন উনি বিএনপিকে, যেন আগামী যে নির্বাচন সেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তা আপনারা তো মোটামুটি ঘোষণা দিয়েই নির্বাচন থেকে দূরে আছেন। ইতিমধ্যে একটি ইউপি নির্বাচন এবং উপনির্বাচন হয়েছে, এবং সামনে আগামীতে আরও কয়েকটি উপনির্বাচন এবং ইউপি নির্বাচন আছে। তো কি করবেন? ওবায়দুল কাদেরের এই আহ্বানে আপনারা কি সাড়া দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সবসময় দেখে এসেছি যারা সরকারি দলে থাকে তাদের একটা আলাদা একটা দায়িত্ব থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে আস্থায় এনে একটা নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু দুইটি গত নির্বাচন 2014 এবং 2018 নির্বাচনে সরকার সেই দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। বরং আমরা দেখেছি দুটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দুটি কলঙ্কজনক ইলেকশনের যেই বদনাম সেটা আওয়ামী লীগ বহন করতে হচ্ছে। কিন্তু এখন একটা 2014 সালের 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, আর 2018 সালের একটি মিডনাইট ইলেকশন এই সরকার করতে হয়েছে। সেই থেকে এই সরকারের কিন্তু আপনার নির্বাচনের ক্ষেত্রে যে একটি সংকট তৈরি হয়েছে, এই সংকট কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন পর্যন্ত কিন্তু তারা আজকে দিশেহারা হয়ে গেছে। যার কারণে আওয়ামী লীগ এখন চাচ্ছে আগামী 2023 সালে যে নির্বাচনটি হওয়ার কথা, সেই নির্বাচন যাতে সকল দল অংশগ্রহণ করে। কিন্তু এখানে আপনারা তো বয়কটের ঘোষণা দিয়েছেন করে। কিন্তু এখানে একটি জিনিস আপনাকে একটু আমাদের বিচার্য বিষয়, সেই জিনিসটা হলো এখানে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক মোস্তফা কামাল ভাই আছেন। আপনি দেখবেন যে বাংলাদেশে নির্বাচন বলে এখন আর কিছুই নাই। আপনি যদি গত কিছুদিন পূর্বে 54 জন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা আমরা যাদেরকে বিদগ্ধজন হিসেবে বলি, তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতি তারা বলেছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ব্যতি রেখে এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নাই। সেই আলোচনা আমরা যদি সুযোগ থাকে। এটা হলো 54 জন আলাদা। আর আজকে যে আপনি যে কথাটি বললেন, সুজন আজকে একটি ভার্চুয়াল সেমিনার করেছে, সেখানেও তারা বলেছে যে আজকে যে সার্চ কমিটি বলা হচ্ছে, যে সার্চ কমিটি হলো একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্য লোকদেরকে খুঁজে বের করা হয়। এটা হলো সুজনের এই সেমিনারের বক্তব্য। কারণ হলো যে নির্বাচন কমিশন হয়েছে, আমি যদি দু একজন নির্বাচন কমিশনের বক্তব্য যদি আমরা একটু শুনি, তাহলে আপনার মনে হবে যে আসলে এই নির্বাচন কমিশন কতটুকু যোগ্যতার পরিচয় দিয়েছে। কবিতা খানম আমার মনে হয় যে একদম ব্যক্তি উনি কি বলেছে, কবিতা খানম উনি গত 14 ফেব্রুয়ারি 2021 নওগাঁ ওনার নিজের জন্মস্থান, ওখানে গিয়ে উনি বলেছে, ইলেকশন বলে গিয়েছিলেন, নওগাঁ আমার জন্মস্থান, সারা বাংলাদেশের মধ্যে বা সারা বাংলাদেশের যত ইলেকশন হয়েছে সেখানে প্রশ্নবিদ্ধ হলো, আমি চাই না আমার এলাকায় প্রশ্নবদ্ধ নির্বাচন হোক। আমাদের যিনি এখন প্রধান নির্বাচন কমিশনার আছেন, উনি যখন ইভিএম প্রক্রিয়া শুরু করেন, ট্রেনিং দিচ্ছেন, সেই ইভিএম এর ওখানে বলেছেন যে আমরা যদি নির্বাচন কর্মকর্তা আমরা যদি ইভিএম পদ্ধতিটা চালু করতে পারি,
তাহলে রাতে আর ভোট হবে না, আমরা দিনে ভোট দিতে পারবো। সেই আলোচনা আমরা আমি বললাম নিশ্চয়ই করব। আমি আবার একটু বাংলাদেশের নির্বাচনটা কোথায় গেছে জি, এটা কিন্তু আমরা এই আলোচনাগুলোর মধ্যে বুঝতে পারি। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছে, আমি মনে করি যে শুধু কথাই বললে হবে না, তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আগামীতে নির্বাচন কমিশন পুনর্গঠন, রাজনৈতিক কি পরিবেশে রাজনীতিটা হবে, কারণ আপনি বাংলাদেশের প্রশাসন এখন সম্পূর্ণ দলীয়করণ হয়ে গেছে, যারা নির্বাচন কন্ডাক্ট করে। নিশ্চয়ই আছে, কারণ কি ইলেকশন তো আরো অন্তত মিনিমাম 2 বছর তো সময় আছে। কিন্তু এখন যে আপনি যে কথা বলছেন যে আমরা যে বর্জন করছি এখন যে নির্বাচনগুলি, যে নির্বাচনগুলি রেজাল্ট পূর্ব নির্ধারিত, সেই যে নির্বাচনের রেজাল্ট পূর্ব নির্ধারিত, যে জনগণ ভোটের কোনো প্রতিফলন সেখানে হয় না এবং জনগণের মধ্যে এই আস্থাও নাই, যার জন্য জনগণ কিন্তু নিজেদেরকে ভোট থেকে প্রত্যাহার করে নিচ্ছে। একটু শুনে আসি। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ তো আছেই, এবং একটি প্রেক্ষাপটে বিএনপি তার সমস্ত নির্বাচন থেকে তারা দূরে সরে চলেছে এবং বয়কট করেছে এবং বলেছে যে এই নির্বাচনে আর তারা যাবে না। এবং কালকে প্রায় একই অনুষ্ঠানে, মানে আরেকটি আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন নির্বাচন আর খেলতে দেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক শ্রোতাকে যারা এটি রাত জেগে প্রোগ্রামটা দেখছেন। এবং এখানে উপস্থিত আছেন দুইজন বিজ্ঞ আলোচক। আমাদের মোশাররফ ভাই চিরাচরিত যেভাবে আলোচনা করতে হয় দলের পক্ষে সেভাবেই আলোচনা করে গেলেন। তো এই নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটা তো আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে ক্ষমতা বদলের। জি, এবং আমরা 70-এর নির্বাচনে জিতেছি এবং ওইভাবে দেশ স্বাধীন হয়েছে। যুদ্ধ একটা 9 মাস দীর্ঘ লড়াই, মানে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। সেই দেশেই বঙ্গবন্ধু সেইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে আমরা যে ঘটনাগুলো দেখেছি যে কিভাবে ক্ষমতা অদল বদল হয়েছে। একটু পিছনে গেলাম, কারণটা হলো মোশাররফ ভাইদের আসলে প্র্যাকটিসটা নাই। তাদের দলের জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে হয়, ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হয়, এই প্র্যাকটিসটা তাদের ভিতরে নাই। তার কারণ তারা জিয়াউর রহমান, আপনারা জানেন 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে ওনার অ্যাক্টিভিটিসগুলা কি ছিল, একে একে কিভাবে ক্ষমতা দখল করছে, করে কিভাবে কুক্ষিগত করেছে, গণতন্ত্রকে কিভাবে হত্যা করেছে, হ্যাঁ নায়ের ভোট কিভাবে করা হয়েছে, যে আমার জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হ্যাঁ নায়ের ভোট। আমাকেও ধরে নিয়ে গিয়ে মনে 14-15টা ভোট দেওয়া ছিল আমার টিচারে। তো এইভাবে আসলে তাদের ক্ষমতায় কিভাবে যেতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা কিন্তু নেই তাদের ভিতরে। ইনফ্যাক্ট আমাদের নেত্রী কিন্তু 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু উনি শুরু করেছিলেন এই গণতান্ত্রিক ভাবে কিভাবে দেশটাকে আনা যায়, দলকে কিভাবে গোছানো যায়, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু উনি একটা জায়গায় কিন্তু নিয়ে এসেছেন। একদিকে যেমন অর্থনৈতিক মুক্তি নিয়ে গেছে, আর একদিকে একটা রাজনৈতিক একটা পথ, একটা গণতান্ত্রিক পথ কিন্তু উনি স্টার্ট করেছেন। যে দেশে, না আমি বলি ফখরুল ভাই, যে দেশে দুটো স্বৈরাচার দীর্ঘ সময় এই মানে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসে অগণতান্ত্রিক ভাবে দেশ চালিয়েছে, সেই দেশকে একটু লাইনে আনতে কিন্তু সময় লাগবে। ইট উইল টেক টাইম, এবং ডেফিনেটলি ইউ হ্যাভ টু গিভ দ্য টাইম, আদারওয়াইজ এটা সম্ভব না। এখন দেখেন যে আমি এখন শেষ দিকে চলে আসি। মোশাররফ ভাই যে কথাটি বললেন যে এই নির্বাচন কমিশনের কথা, একটা সার্চ কমিটি, এটা একটা মিনিংলেস নাকি কে বলছে, তবু তো এটা একটা সিস্টেম। আমাদের এর আগেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনিও কিন্তু সার্চ কমিটির মাধ্যমে এই আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। কিন্তু ওনারা কিভাবে দিয়েছিল, মানে একটু বলার আগেও কিন্তু ওনাদের মনে হয় মনের ভিতরে আসে না যে নির্বাচন কমিশনটা আমরা কিভাবে দিয়েছিলাম। এটা তো একটা গণতান্ত্রিক পন্থা সিস্টেম চালু হয়েছে। ডেফিনেটলি আপনি এটাকে আরো মডারেট কিভাবে করা যায়, কিভাবে আরো স্বচ্ছ করা যায়, এটা কিভাবে আরো সত্যিকারের যারা নিরপেক্ষ বা নীতিবান লোক, যোগ্য লোক, সেগুলোকে কিভাবে বের করা আনা যায়, এগুলো আপনারা বললে সত্যি কিন্তু একটু দেশের উপকৃত হবে। কিন্তু আপনারা ঢালাওভাবে যেভাবে বলেন, কবিতা কি বললেন, তারপরে আরেকজন কি বলছেন, এগুলো
টেনে কথা বললে রাতে হবে না, তাহলে দিনে। উনি বলেছেন এটা যে রাতে যেভাবে বলার মানুষ যে অভিযোগটা করে যে রাতে ভোট হয়েছে, সেই ধরনের অভিযোগ করতে পারবেন না, উনি এটা বোঝাতে চেয়েছেন। আর উনি বলছেন যে না, রাতে ভোট হয়েছে স্বীকার করেছে, ভবিষ্যতে আর এটা করতে হবে না। মানে এটার একটা কিভাবে ভুল একটা ইন্টারপ্রিটেশন তারা করছে প্রত্যেকবারই। কিন্তু তো আমি যে কথাটা বলছিলাম যে ওনারা নির্বাচনের সেই প্র্যাকটিসটা নাই, জি, তাদের দলের কোনো অবস্থান নাই। নিশ্চয়ই তারা- সেটা না, না, বিএনপির সংকট। না, না, আমরা বলছি এখন BNP র আমাদের সংকট সামনে কেন? যে সংকট তারা তৈরি যে- হলো যেটা নির্বাচন নিয়ে, ক্ষমতাটা নাই বলি তো সরকারের কাছে যে ব্লেমটা দিচ্ছে, জি। এই ব্লেমটা তাদের অযৌক্তিক। এই ব্লেমটা আমরা অ্যাকসেপ্ট করি না। তুমি যদি তোমার যদি কোমরে বল থাকে, তুমি ফাইট করো, আচ্ছা, যেমন ভাবে আমরা করেছি। আপনাদের চুরি করা ভোট আমরা যেভাবে মানে বাধ্য করেছিলাম আপনাদেরকে এটা করার জন্য, আপনারা পারলে বাধ্য করান। এই আলোচনা যাই একটু মোস্তফা কামালের আপনারা কাছ কেন থেকে। এটা নিয়ে বারবার একটা ব্লেম দেন? আপনাদের নিজের প্রবলেমটা নিয়ে আপনি সরকারকে দোষারোপ কেন করবেন? নিশ্চয়ই আমি একটু মোস্তফা কামাল কাছে যাই। খুব মনোযোগ দিয়ে শুনেছি, আনোয়ার ভাইয়ের কথা মোস্তফা কামাল, শুনেছি, মোশাররফ আমার ভাইয়ের যেটা কথা মনে হয়, শুনেছি। জি প্লিজ। তা তাদের একটা রাজনৈতিক সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক দায়িত্ব আছে। টকশো অথবা কোনো বক্তব্যে তাদের বক্তব্য রাখতে গেলে, কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলে তাদের দলীয় একটা নম্বর পাওয়ার বিষয় আছে। তো আমি খুব সচেতন থাকব আমার বক্তব্যে বা আমার কথায় যেন তাদের কারো নম্বর না কমে। মূল বিষয় ছিল নির্বাচনের আহ্বানের বিষয়। নির্বাচন মূলত আহ্বানের বিষয় নয়, সাদর করার বিষয় নয়। নির্বাচন একটা দায়িত্ব প্রতিটি রাজনৈতিক দলের। কিন্তু দুঃখজনকভাবে এখানে আহ্বান জানাতে হয়, আসেন, জবাব আসে, আসবো না। এটা একটা কালচারের মধ্যে চলে এসেছে। এবার একটু ভালো লক্ষণ বা ভিন্ন লক্ষণ যে নির্বাচনের 2 বছর আগেই নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। প্রথমে আহ্বানটা এসেছিল দলীয় ফোরামে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সংসদে। তারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তো আমরা খেয়াল করেছি তাদের প্রস্তুতির আগে বিএনপির দিক থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটাও ভালো লক্ষণ। বিএনপি 7 দিনের মধ্যেই 3 দিন 6 দিনে মোট 540 জনের বক্তব্য নিয়েছে যে নেতাকর্মীরা কি মনে করেন। সেই দিক থেকে নির্বাচনের এই 2 বছর, বাকি 2 বছর এখন বিএনপি কি নির্বাচনের প্রস্তুতি নেবে নাকি নির্বাচন না করার প্রস্তুতি নেবে, অর্থাৎ পাক্কা 2টা বছর এখন তাদের হাতে। এখন আপনি যে বিষয়টা সামনে এনেছেন যে নির্বাচন আসলে যে প্রক্রিয়ার বিষয়টা, আমাদের এখানে এখনো এটা আইনগত বিষয়ে পরিণত হয়নি, অ্যাডহক পদ্ধতিতে চলছে। সর্বশেষ যেটা যোগ হয়েছে সার্চ কমিটি, অর্থাৎ খোঁজাখুঁজি করে কিছু লোক বের করা, সেটা আইনের কাভার করে না। অথচ আমাদের সংবিধানে কিন্তু নির্বাচনী আইনের একটা তাগিদ রয়েছে। আমি যদি আপনি একটু অনুমতি দেন, একটু পড়তে চাই। জি প্লিজ। সংবিধানের 118 অনুচ্ছেদ, জি, সেখানে বলা আছে ক, প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন কমিশনারকে নিয়ে একটি নির্বাচন কমিশন থাকিবে এবং এই বিষয়ে প্রণীত কোনো আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এই বিষয়ে আইন এখন পর্যন্ত হয়নি, এই 50 বছরেও। যার বিকল্প হিসাবে করা হয়েছে মন্দের ভালো বা অন্তত একটা প্রক্রিয়া, খোঁজাখুঁজির বিষয়, অর্থাৎ সার্চ কমিটি। আইনটার একটা উদ্যোগ যে নেওয়া হয়নি তা কিন্তু না। 2007 সালে যখন এটিএম শামসুল হুদা তিনি একটা খসড়া করে গেছেন, কিন্তু হয়নি, শেষ পর্যন্ত সার্চ কমিটি দিয়ে করতে হয়েছে। তো এখন এত কিছু তো দরকার ছিল না, আমরা তো একটা প্রক্রিয়া চলে এসেছিলাম, নির্বাচন যেন সুষ্ঠু হয় একটা প্রক্রিয়ায় কিন্তু এসেছিলাম, ভালো অথবা মন্দ অথবা মন্দের ভালো। আমাদের 2 ভাই মোশাররফ ভাই এবং আনোয়ার ভাই তারা কিন্তু গোলাগুলি করেই একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। আবিষ্কার শব্দটা বলেছি এজন্য, তত্ত্বাবধায়ক সরকারকে বলা হয়েছিল যেটা আবিষ্কার। তাহলে এই আবিষ্কারের কৃতিত্ব কার? এই কৃতিত্ব নিয়েও কিন্তু কিছুদিন কথা চালাচালি হয়েছে। আন্দোলনের পূর্বভাগে ছিল আওয়ামী লীগ। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রাতিষ্ঠানিকভাবে আসলো, অর্থাৎ সাংবিধানিকভাবে, তখন আওয়ামী লীগ থেকে দাবি করা হয়েছিল যে এটা শেখ হাসিনার ব্রেন চাইল্ড। বিএনপি সেটার কাউন্টার দিতে গিয়ে এক পর্যায়ে বলেছে যে না, এটা তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়ার উপহার, ছন্দের মধ্যে বলেছে। জামাতও কিন্তু বসে থাকেনি, তারা বলেছে কেয়ারটেকার সরকার, তারা কেয়ারটেকার শব্দটা ব্যবহার করতেন, গোলাম আজমের আবিষ্কার। অর্থাৎ এত ভালো একটা পদ্ধতি এসেছে, সেটা ভাগাভাগি করা। তো কত ভালো না, খুবই ভালো। কি ভালো? যে এতই ভালো যে বিশ্বের যেসব দেশে নির্বাচন সুন্দর হয় না, ইচ্ছা করলে সেখানে আমরা এই পদ্ধতিটা রপ্তানি করতে পারি। এত ভালো একটা জিনিস।
এই ভালো জিনিসটা এসেছে কিন্তু আন্দোলনের মাধ্যমে, আর এটার বিদায় আমরা দিয়েছি আইনের মাধ্যমে। তফাৎটা কত? আবার এখন যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন অর্থাৎ মোশাররফ ভাইরা, তখন তারা যা বলতেন আওয়ামী লীগ এখন প্রায় কাছাকাছি কথাই বলে। বিএনপির দিক থেকে কথা ছিল যে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ ব্যক্তি হয় না। ঠিক ওই মাত্রার কথা হচ্ছে এখন, যে এটা জাদুঘরে চলে গেছে অথবা জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়েছে, এই কথা ভুলে যান, অথবা এটা হিমাগারে চলে গেছে, এই আশা আর করবেন না। তাহলে আপনি দেখেন মন মানসিকতায় কিন্তু শুধু চেয়ারের এদিক আর ওদিক, ওদিকে গেলে এক কথা, ঠিক এদিকে গেলে আরেক কথা। জি, এই দুর্ভাগ্যজনক অবস্থায় এখন যে অন্তত গত কয়েক বছরের তুলনায় আমার অবজারভেশন হচ্ছে সরকার বিএনপিকে একটু স্পেস দিতে চাচ্ছে। আমাদের অনেকটা রেওয়াজের মতো পরিণত হয়ে গেছে বিষয়টা, যে এ ধরনের দাবি পূরণ হয় না, পূরণ করাতে হয়, অর্থাৎ আদায় করতে হয়। আওয়ামী লীগ, সাথে ছিল জামাত, সাথে জাতীয় পার্টি, তারা কিন্তু সেটা বিএনপির কাছ থেকে আদায় করেছে, শক্তি প্রয়োগ হয়েছে, আন্দোলন করতে হয়েছে। অর্থাৎ বিএনপির সামনে একটা শিক্ষা আছে সেখান থেকে, যে তাদের ওই মাত্রায় বা ওই সমান্তরালে আন্দোলন করতে হবে। তো আন্দোলন যদি করতে হয়, তাদের আগে স্বীকৃতি দেওয়ার বিষয় আছে যে তারাও ভুল করেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারকে অপব্যবহার করেছিলেন। কারা? বিএনপি। আচ্ছা, যার পরিণতিতে তাদের পস্তাতে হয়েছে, সাথে একা না, আওয়ামী লীগকেও। অর্থাৎ আমি 111-এর কথা বলছি। সেই সময় তারা যদি এই পদ্ধতিটাকে এইভাবে মিসইউজ না করতেন, হয়তোবা পরিস্থিতি ভিন্ন হতেও পারত, ওই দখলটা নাও যাইতে পারত। ওখান থেকে শিক্ষা নিয়ে বিএনপি যদি অন্তত এখন কাফফারা না দেখ, অন্তত বলুক যে কিছু ভুল ছিল, কিছু ত্রুটি ছিল। একইভাবে আওয়ামী লীগকেও আগের কথা, বর্তমান কথা, দুটার যোগফলে, দুটার কেমিস্ট্রিতে একটা জায়গায় আসতে হবে। সার্চ কমিটির কথা যেটা আসছে, আগে ভাগে আসছে, তাও এক ভালো দিক, যেটা আইনগত বিষয় না আসলে, অর্থাৎ আইনের দিকে যেতে হবে। আর আইনের দিকে যেতে হলে একইভাবে বিএনপিকে বলতে হবে, ব্যাখ্যা দিতে হবে, তারা কি অবশ্যই জানেন সংবিধানের এই বিষয়টা, কেন করেননি, না করাটা ভুল ছিল কিনা। আওয়ামী লীগ সার্চ কমিটির কথা বারবার বলে, কিন্তু আইনের দিকে যাচ্ছে না, অর্থাৎ নির্বাচনকে একটি প্রক্রিয়ার মধ্যে আনছে না। প্রক্রিয়ার মধ্যে না আনলে প্রশ্ন থেকেই যাবে, তারা কি নিরপেক্ষ সরকার চান, নিরপেক্ষ নির্বাচন চান, নিরপেক্ষ নির্বাচন কমিশন চান, কত কিছু নিরপেক্ষ চান। আসলে নিরপেক্ষ খোঁজা কঠিন। আমার পক্ষে গেলে আমি একভাবে নিরপেক্ষ মনে করি, আপনার পক্ষ গেলে আপনি আরেকভাবে নিরপেক্ষ মনে করেন। যদি এটা আইনি কাঠামোতে আসে, হয়তোবা বারবার দফায় দফায় বছর কয়েক পর পর এ ধরনের কথা ছুটতে হবে না পরস্পরের বিরুদ্ধে। নিশ্চয়ই। দেখি এবিএম মোশাররফ হোসেন, আমরা সুজনের যে সেমিনারের কথা বলছিলাম, সেই সেমিনারে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে সার্চ কমিটির বদলে আইন প্রণয়নের দাবি জানিয়েছে সুজন। তো এই আইনের কথা এখন আলোচিত হচ্ছে, দাবি আসছে। তো এখন এই স্বল্প সময় কি আইন প্রণয়ন করা সুযোগ আছে? না, আপনি যে কথাটা অবশ্যই আছে। কারণ আপনি এখানে মোস্তফা কামাল ভাইয়ের একটি বক্তব্য শুনেছেন যে রকিবউদ্দিন কমিশন যখন ছিলেন লাস্ট, তখন কিন্তু তারা 2011 সালে একটি আইন প্রণয়ন করে খসড়া করে আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন বেটিং এর জন্য, কিন্তু সেটা তারপরে আজ পর্যন্ত কিন্তু আলোর মুখ দেখেনি। এখন যে কথাটি মোস্তফা কামাল ভাই অনেক কথা বলেছে, হ্যাঁ, রাজনীতিতে অতীত আছে, যেমন রাজনীতিতে বিদ্বেষ আছে, রাজনীতিতে হানাহানি আছে, রাজনীতিতে আবার সুখবরও আছে। কিন্তু আমি মোস্তফা কামাল ভাইকে একটা কথা স্মরণ করে দিতে চাই, 2008-এ কিন্তু আওয়ামী লীগ একটি স্লোগান নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, সেটি হলো দিন বদলের শপথ। এবং অতীতে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে তারা শুরু করার একটা শপথ নেওয়ার জন্য জাতিকে আহ্বান জানিয়েছিলেন। তাহলে যদি যে কথাটি বলে যে হ্যাঁ, বিএনপি তো এই দিন বদলের সনদের কথা বলে মানুষকে তো বিভ্রান্ত করেনি, কারণ 2008 আমরা দেখেছি আওয়ামী লীগ যেই কথাগুলি বলে সেদিন ক্ষমতা এসেছিল, একটি কথাও তারা বাস্তবায়ন করেনি। বরং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা মোস্তফা কামাল ভাই বলেছেন, বাংলাদেশের স্বীকৃত যেই তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশের 4টি নির্বাচন হয়েছিল, যেগুলি এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্ট্যান্ডার্ড নির্বাচন, সেই ব্যবস্থাকে তারা বাতিল করে দিয়েছে। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে কথাটি বলেছে বিএনপি কি ভুল করেছেন, আমি মনে করি বিএনপি না, বরং বিএনপিতে এই তত্ত্বাবধায়ক সরকার এখনো বহাল রাখতে চায়। এবং এই যে সংসদে পাশ হয়েছে তত্ত্বাবধায়ক, সেটা 1996 সালে বিএনপি তো পাশ করেছিল,
মাত্র 13 দিনের মাথায় সেই সংসদে তত্ত্বাবধায়ক বিল পাশ করে তারা ক্ষমতা ছেড়ে অবাধ নির্বাচন দিয়েছিল, যার মধ্যে আওয়ামী লীগ প্রথম 1996 সালে নির্বাচিত ক্ষমতায় আসে। না, আওয়ামী লীগ তো এই কথাই বলে যে আন্দোলনের মুখে, না আন্দোলনের মুখে না, আপনি যদি সেইটা দেখেন, হয়েছিল। আপনি আন্দোলনের মুখে না, সেইটা দেখেন সেই সংসদ আওয়ামী লীগও কিন্তু সেই অধিবেশন যখন চলে তারাও অভিনন্দন জানিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশের জন্য। তো সুতরাং সেইটা না, হ্যাঁ যে কথাটা, হ্যাঁ তত্ত্বাবধায়ক যে কোনো সিস্টেমের মধ্যে কিছু ত্রুটি থাকতেই পারে। আজকে আওয়ামী লীগ যেভাবে একচেটিয়া ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক বিলটা বাতিল করে দিয়েছে আদালতের দোহাই দিয়ে, আপনি যদি এখন দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান অথবা যদি আপনার যদি ইউটিউবে দেখেন যে সেই বিল যে এখানে আমরা তো বলেছিলাম যে তৎকালীন যে প্রধান বিচারপতি খায়রুল হক উনি সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছায় এই তত্ত্বাবধায়ক সরকার বিল ব্যবস্থা, কারণ 3-6 জনে যখন ড্র হয়েছে 7 জন বিচারপতি ছিলেন আপিল বিভাগে, 3 জন বিচারপতি বলেছিলেন এটা বহাল থাকবে, 3 জন বিচারপতি বলছে না থাকবে না, খায়রুল হক তার ভোট দিয়ে এটাকে বাতিল করে দিয়েছে। কিন্তু তারা কিন্তু বলেছিলেন, আবার 4 জনই বলেছিলেন সংখ্যাগরিষ্ঠ, যে আগামী 2টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু সেইটা কিন্তু মানে ওই আইন কিন্তু মানে নেই, তারা বাতিল করে দিয়েছে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, যার ফল আজকে আমরা পাচ্ছি। যে আজকে আপনি অনেক কথা বলেন যে নির্বাচনে আসেন, তা ঠিক আছে, আপনারা যে আইন কমিশন আইন মন্ত্রণালয় যে আপনার খসড়া নির্বাচন কমিশন গঠনের যে খসড়া সেটাকে আপনারা বাস্তবায়ন করেন, সেটা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন, সেটা তো আলোচনা হচ্ছে না, বরং কিভাবে ক্ষমতাকে প্রলম্বিত করা যায়, ক্ষমতায় থাকা যায় সেই প্রক্রিয়া আওয়ামী লীগ অবলম্বন করছে। এখন আপনাকে বলি, এখন আপনি বলবেন কি আওয়ামী লীগ তো সব কিছু চলে, যে আপনি বলবেন যে বাংলাদেশের আজকের দিনে 3 টার্ম তারা ক্ষমতায়, বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে, বাংলাদেশের এই উন্নয়ন করেছে, অনেক কথা আপনি বলবেন নিশ্চয়ই। কিন্তু যদি আমি আপনাকে একটা মানে গবেষণার কথা বলি, যে বাংলাদেশে যে গণতন্ত্র নাই, বাংলাদেশে যে আইনের শাসন নাই, বাংলাদেশে যে মানুষ জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিবিসি 19 সেপ্টেম্বর 2019 একটি গবেষণা করেছে যে কোথাও কোন দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই কম্পোনেন্টগুলি যদি না থাকে আপনি বুঝবেন গণতন্ত্র নাই। সেখানে বলা প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশে বিদ্যমান, জনগণকে নিয়ন্ত্রণ করা বিদ্যমান, স্বৈর শাসকরাও ইলেকশন দেয়, বাংলাদেশে ইলেকশন দিচ্ছে, ভোটার অংশগ্রহণ কমে যাওয়া, বাংলাদেশে একেবারে উৎসাহ নাই, সংসদ হবে একদলীয়, বাংলাদেশে বিদ্যমান, নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রভাব বাংলাদেশে বিদ্যমান, দুর্বল প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান, মত প্রকাশে ভয় পাওয়া বাংলাদেশে বিদ্যমান, দুর্নীতি বেড়ে যাওয়া বিদ্যমান, এবং ক্ষমতা হারানোর একটা মারাত্মক ভয় শাসক শ্রেণীর, এই প্রত্যেকটা অনুষঙ্গ কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং বাংলাদেশের যে গণতন্ত্র নাই, বিবিসির মতো একটি স্বীকৃত প্রতিষ্ঠানও কিন্তু তার যেই উপাদানগুলি সেই উপাদানে প্রমাণ হয়েছে বাংলাদেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, ভোট দেওয়ার মানুষের অধিকার নাই। বাংলাদেশকে এখন একটা একদলীয় কর্তৃত্ববাদী, যেটাকে বিশ্বের সবচেয়ে স্ট্যান্ডার্ড ফ্রিডম হাউস তারা যে মূল্যায়ন করেছে সেই মূল্যায়নে একটা একদলীয় মানে একনায়কতন্ত্র দেশের কাতারে বাংলাদেশকে সামিল হয়েছে। জি জনাব আনোয়ার, এখন কিন্তু এই যে মূল সংকট আমাদের কাছে যেটা মনে হচ্ছে আরো 2 বছর আছে নিশ্চয়ই, কিন্তু এই যে নির্বাচনকালীন সরকারের গঠনের দাবি উঠেছে, বিএনপিও মূলত ওই একই দাবি করছে, আপনারা কি বলেন? না, তারা তো নির্বাচন কমিশনের দাবি টাবি করছে না, ওরা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। রাইট, সেটাই বলছি যে নির্বাচনকালীন সরকার গঠনে। এটুকু বলার আগে আমি একটু ছোট করে বলি, 2011 সম্ভবত যে হাবিবুর রহমান যেবার আমাদের হলেন বিচারপতি হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হলেন 96 সালে, সেই সময় বিএনপি তো বাধ্য হয়ে সংসদে পাশ করাইলেন আমাদের এই বিলটা এবারে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এই সংসদে বিলটা পাশ করার তার পরের দিনই কিন্তু আর্মিদের সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কিন্তু রাতের অন্ধকারে ট্রান্সফার করলেন না। তখন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন ওই যে আমাদের আব্দুল সাত্তার। আচ্ছা, সাত্তার সাহেব ছিলেন না 96 হ্যাঁ সাত্তার সাহেব ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস এবং এক রহমান বিশ্বাস ছিলেন না কি বলে হাবিবুর রহমান, উনি ছিলেন। মানে তখন থেকে শুরু করলেন ম্যানিপুলেট করা, কিভাবে বিতর্কিত করা যায় তত্ত্বাবধায়ক সরকারটাকে, ওই তখন থেকে কিন্তু শুরু করলেন। আর্মিদের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দিলেন যাতে ওনারা সুবিধা করতে পারে। এবং সেই সময় যখন আওয়ামী লীগ মনে হয় ক্ষমতা এসেছিল, হ্যাঁ 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখনও কিন্তু তারা কারচুপির কিন্তু অভিযোগ করছিল। বিএনপি আওয়ামী লীগে করেছে, আমি বলছি
তারা কিন্তু তখনও কারচুপি করেছিল। এমনি ভাবে পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, কে আসবে? ওই বিচারপতি আসবে, এটা করা আছে ম্যানিপুলেট। সেই বিচারপতির বয়সটা এমন ভাবে করতে হবে যাতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়। কে শুরু করলো ম্যানিপুলেট করা? এই জিনিসটাকে নষ্ট করা শুরু করছিল কে? বিএনপি, ওই প্রথম লগ্ন থেকেই। এইভাবে তারা ওই বিচারপতির বয়সটাকে এমন ভাবে করলো, আর সে কিন্তু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল ওই বিচারপতি, তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেন হয় সেইভাবে তারা ম্যানিপুলেট করে তার বয়সটাকে ওইভাবে নির্ধারণ করলো। তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে একের পর এক বিতর্কিত কে করলো? বিএনপি কিন্তু করছে। আমরা একটা সুন্দর সিস্টেমের জন্য আন্দোলন করেছিলাম, যখন দিনের বেলা যখন একেবারে ভোটের বাক্স চুরি করে গোটা বিশ্ব যখন আপনারা মিডিয়া প্রচার করলেন, তখন এই আন্দোলনটা চাঙ্গা হয়েছিল, মানুষ গ্রহণ করেছিল যে বিএনপি যে হারে ভোট চুরি করছে। পরবর্তীতে তাদের এই ম্যানিপুলেট করা এবং এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে চিফ, এগুলো যখন নিয়ে গোজামিল শুরু হলো, তখনই কিন্তু এই জিনিসটা জনগণই কিন্তু প্রত্যাখ্যান করলো। এবং না, প্রত্যাখ্যানই করেছে জনগণ। এখন আর এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমার মনে হয় তারা ইন্টারেস্টেড না। জনগণ এবং আদালতও কিন্তু এটাকে বন্ধ করেছে। আদালতের মাধ্যমে কিন্তু 2011 সালে কিন্তু আদালতই এই তত্ত্বাবধায়ক সরকারকে বন্ধ করা হয়েছে। সারা বিশ্বে কিন্তু কোথাও, এই যে মাসুদ ভাই যেটা ব্যাখ্যা দিলেন যে এটা বিদেশে রপ্তানি করা যাবে বা এই করা যাবে, হ্যাঁ, তো সেই দেশে তো যেখানে তত্ত্বাবধায়ক সরকার কোনো দেশে ছিল না, বাংলাদেশে কনসেপ্টটা এসছিল। কারণ এরকম সিচুয়েশন সারা পৃথিবীতে কোথাও ঘটে নাই যে একটা রাষ্ট্রপতিকে বাড়িতে পুরো ফ্যামিলিকে 15 আগস্টে হত্যা করা হবে। এরকম পৃথিবীর কোনো দেশে ছিল না যে জাতীয় চার নেতাকে মতো জেলখানায় কোনো মানুষকে হত্যা করেছে, পৃথিবীর কোথাও নেই। সেই আইন যদি মাসুদ ভাইরা মিলায়, এটা মিলবে না তো। ওই দেশে তো খালেদা জিয়া নাই, যে জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিল যার স্বামী, ওই লোক তো নাই ওখানে। 21 আগস্টে গ্রেনেড হামলা মেরে শেখ হাসিনা সহ সবকে খুন করে দিয়া মানে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করবে, এরকম চিন্তা ধারার লোক তো গোটা পৃথিবীর কোনো সভ্য দেশে পাবেন না। সেটা বাংলাদেশে আছে, যে কারণে বাংলাদেশের কিছু ঘটনাগুলোও কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। সভ্যতার দিকে যাওয়ার জন্য অসভ্য লোকগুলাকে সরানোর জন্য আমাদেরকে মাঝে মাঝে এভাবে অরিট হতে হয়। আমরা বঙ্গবন্ধুর আমাদের আদর্শের নেতা, আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা এগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতি করি। কিন্তু মাসুদ ভাইদেরকে এটাও অ্যানালাইসিস করতে হবে যে দেশ সভ্য দেশে যে আইনটা নাই বা যেটা হচ্ছে সেটা বাংলাদেশে ওইরকম বঙ্গবন্ধুর খুনিরা নাই, ওরকম খালেদা জিয়া নাই, ওরকম তারেক জিয়া নাই, যে তারেক জিয়া 21 আগস্টে গ্রেনেড হামলা করে এবং আন্তর্জাতিক সন্ত্রাসী এই যে দাউদরা কে যেন তাদের সাথে লিয়াজও মেইনটেইন করে। আপনার বক্তব্য যেটা স্পষ্ট আসছে এবং ঘটনাও সত্য। বিএনপির নানান কর্মকাণ্ডে আমি আর একটু কথা বলে আমি আমাদের বক্তব্যটা শেষ করব যে উনাদের নির্বাচনে আসার কোনো টেন্ডেন্সি নাই। ওনারা প্রমাণ করতে চাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিব, এই সরকারের আমলে কোনো নির্বাচন হবে না। আচ্ছা বাবা, আমার যে কথা হলো যে নির্বাচনে আসার মতো কোন জায়গাটাতে আপনাদের স্ট্যান্ড নিয়েছিলেন, আমিও দলীয় অনেক সিদ্ধান্ত পেয়েছি বা পেয়েছিলাম, দায়িত্ব পেয়েছিলাম। আমি ঘুরে কোথাও কিন্তু বিএনপির কোন নেতা কর্মীকে আমি দেখি নাই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সে আলোচনার ত্রুটি বিচ্যুতিগুলো আসছে, কিন্তু আজকে আবার বিভিন্নভাবে একই আলোচনা উঠে আসছে এবং বিএনপি আলোচনায় এই দাবিতে আন্দোলন সংগ্রামের কথা বলছেন, দাবি জানাচ্ছেন, নির্বাচন বয়কট করছেন। জি, এটা সার্বিকভাবে লক্ষণটা অবশ্যই ভালো। নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, 2 বছর আগ থেকে কথাবার্তা হচ্ছে। একটা জায়গায় তো আশা করা যায় যে কথাবার্তাগুলো যাবে, আলাপ হবে। এক পর্যায়ে গতবারও আমরা দেখেছি সংলাপের প্রশ্ন এসেছে, অর্থাৎ আলাপটা গুরুত্ব পেয়েছে। সংলাপ কার্যকর হয়েছে কি হয়নি, কিন্তু আলাপ গুরুত্ব পেয়েছে, আলাপ হয়েছে, পরস্পর কথা হয়েছে, এখনো হচ্ছে। তো 2 বছর আগ থেকে যদি শুরু হয় এবং একটা কার্যকর পরিণতিতে সেটা যাবে, নিশ্চয়ই আলোচনায় আসবে। বিএনপি যে ভুলভ্রান্তি করেছে, আনোয়ার ভাইয়ের বক্তব্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিএনপি কলঙ্কিত করেছে, এই হচ্ছে আপনার সার কথা। তো বিএনপি কলঙ্কিত করেছে বলে আওয়ামী লীগ সেটাকে বিদায় করে দিবে, সেটা যৌক্তিক কথা না। বরং আওয়ামী লীগের সেখানে পার্মানেন্ট সলিউশন না, এটা একটা সাময়িক
সাময়িক যে বিষয়গুলোকে নিয়ে আসার জন্য একটা দেশ কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলতে পারে না। তাহলে কার অধীনে চলবে? দেশ চলার কথা না। ডেফিনেটলি গণতান্ত্রিক ভাবে নির্বাচন কার অধীনে চলবে? দেশ চলার কথা না, কিন্তু এখানে নির্বাচন না, নির্বাচন ও সংবিধান আমাকে যেভাবে আমাদের বলেছে। এখানে বারবার প্রশ্ন আসছে নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। কেন শব্দটা আসে? অর্থাৎ নিরপেক্ষতার কমতি আছে বা ঘাটতি আছে, সে কারণেই বারবার আসছে নিরপেক্ষ নির্বাচনের কথা, প্রশ্নমুক্ত এখন নির্বাচনের এটা কথা। ওনারা বলছে ঘাটতি আছে, আমরা বলছি কোনো ঘাটতি নাই। আপনারা বলছেন কোনো ঘাটতি নাই। এখন তাদের প্রমাণ করতে হবে যে ঘাটতি আছে, আর আপনারা বিরতিহীনভাবে প্রমাণ করে যাচ্ছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, গতবারও হয়েছে, আগের বারও হয়েছে। আচ্ছা, আপনি কিন্তু একটা মানুষ মাসুদ সেটা ভাই কেন কিভাবে নিচ্ছে? বুঝছেন না যে খেলার মাঠে এক পক্ষ গোল তো দিবই আমরা, জি, কারণ কোন প্রতিপক্ষ খেলোয়াড়ই নাই। আচ্ছা, জি, তো আপনি কেন নির্বাচন বারবার করতে এটা গেলে- বলছেন? নির্বাচন আমরা তো করতে একা গেলে- খেলছি। নির্বাচন করতে মুস্তফা গেলে কামাল ভাই বলুক, আনোয়ার ভাই মুস্তফা কামাল ভাই বলে কামাল যাক, ভাই আমি ওটাই আবার বলছি যে আসবো। আমরা জি, তো একাই খেলছি। জি কামাল ভাই। জি, তো একা খেলার মধ্যে কি পরিমাণ আনন্দ আছে কিন্তু অন্য দল সেটা যদি না আসে আমরা যারা কি করব? খেলে তারা বোঝে। এখন অন্য দল যদি না আসে, অন্য দলকে আনারও একটা দায়িত্বের বিষয় আছে, যেহেতু সরকার সেটা হ্যাঁ, তা আছে, এটা খেলার সেটা মানি। মাঠের একজন রেফারির চেষ্টা বিষয় করেছে। না, এখানে সরকার বিশাল একটা বিষয় আছে। সুশীল সমাজ থেকে সম্প্রতি নানান পরামর্শ আসছে, সেটা গ্রহণ করা না করার দায়িত্ব সরকারের। সরকার গ্রহণও করতে পারে, নাও করতে পারে, কিন্তু সরকারের অবশ্যই বিবেচনায় নিচ্ছে। সর্বশেষ আজ প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আপনি যেই টোনে বলেছেন একতরফা খেলা, কিন্তু প্রধানমন্ত্রীর আজকের টোনে মনে হয়নি যে একতরফা খেলতে চান। নির্বাচনে বিএনপির পার্টিসিপেশন চান। ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনে এটা আহ্বান আমরাও চাই, জানাচ্ছেন। সবাই চাই। অর্থাৎ একতরফা খেলতে চাচ্ছেন না, একটু একতরফা মোশাররফ ভাইয়ের স্বাদ কাছ নিতে থেকে- চাচ্ছেন না। জি চলো। না, এখানে একটি কথা, আমি আনোয়ার ভাইয়ের একটা কথা বলেছেন যে উনি বলেছেন যে শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে জিয়া রহমানের না, সাথে আমার মনে হয় না, এই আলোচনা আপনি ছোট্ট করে দিয়ে চলে যান। না, উনি যখন বলেছে, কারণ ছোট্ট করে একটু আমি বলে, ছোট্ট করে বলি, একদম ছোট্ট করে, একটা ছোট্ট করে, কারণ আমার ওই আলোচনা না, গেলে আমি মূল ওইদিকে আলোচনা। যাচ্ছি না। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিলেন, এই হত্যাকাণ্ডের মামলা কিন্তু তারাই দায়ের করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা এসে সেখানে কিন্তু জিয়া রহমানকে আসামি করে নাই, কারণ জিয়া রহমানের সম্পৃক্ততা উনি ছিল। নিয়েছে- আনোয়ার ভাই, আজকে এই শুধু- আলোচনায় আর যাবো না আমি। আজকে শুধু এই আলোচনায় রাজনৈতিক আর যাবেন না আপনি। আজকে রাজনৈতিক প্রতিপক্ষ যে আওয়ামী লীগের এই আলোচনা হুদাকে যান। ছিল। না না, 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 আজকে ঠিক আছে, কাঞ্চন ভাই, এটা- হুদাকে আরে ছিল। ভাই, আপনি এই বলতে পারবেন না। 15 আপনি ফেব্রুয়ারি আপনার ব্যর্থতাকে নির্বাচনে আলোচনার উপর মাসুদ ভাই, চাপাতে আপনি জানেন চান? না? এই না। হুদাকে বিরোধী দলীয় নেতা সংসদ সদস্য বানিয়েছিল। কারণ আপনারা এত কি দরদ কেন হুদার উপর? না, কারা দরদ? এই আনোয়ার ভাই, BNP এই আলোচনাটা আমরা ছিল না? কারা? আপনি বিরোধী এই দল বানিয়েছেন, আলোচনাটা সংসদ আমরা সদস্য কিন্তু আপনাদের বানিয়েছেন। আপনাদের আপনি ঐক্যজোটে আপনাদের মহাজোটের বিভিন্ন- নেতা এরশাদ যে তাদেরকে জাতীয় সংসদের না, বিভিন্ন রাষ্ট্রপতি নির্বাচন দূতাবাসে আপনি করেছিলেন, চাকরি সেটা নাই? দিয়েছেন তাদেরকে। সেটা নাই। এটা আপনারা বুঝেন না কি বরং কারণে? শোনেন, আজকে ক্ষমতায় গিয়ে যে একনায়কতন্ত্র স্বৈরাচার যখন হয়ে যায়, তখন কিন্তু মানুষের মানে বুদ্ধি বিবেচনা লোপ পায়। আজকে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে। মোস্তফা কামাল বলেছে আজকে নির্বাচন ব্যবস্থাকে আপনি জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। মানুষ নির্বাচন কেন যাচ্ছেন? আপনি একবার চিন্তা করছেন কেন আওয়ামী লীগের অধীনে মানুষ নির্বাচনে যেতে চাচ্ছে না? কে ভোটাররা বলতে কেন ভোট চাচ্ছে দিতে না? চাচ্ছে না? আপনারা চাচ্ছেন আপনি- না। কেন ভোট আপনি- দিতে চাচ্ছেন আপনি না? যেটা বলতে আজকে পারবেন কোন না। রাজনৈতিক দল আপনার আপনারা রাস্তায় আনতে ইউনিয়ন পারতেছে না। পরিষদের কারণ নির্বাচনে আপনারা participate করতে একদলীয় ভয় যে পাচ্ছেন। বাকশালের কনসেপ্টে বিশ্বাসী ছিলেন, ওই চিন্তা চেতনা এখনো Definitely, তাদের আরে মাথার বাকশাল উপরে। তো একটা এখনো সেই বিশাল বাকশালের ব্যাপার ছিল। চেতনার বাইরে তারা যেতে পারছে দুজনে না। যদি বলেন, আনোয়ার ভাই দুজনে হ্যাঁ, কথা আপনি বলতে আপনার হবে সময় না। আমি কিন্তু বলি নাই। আপনি একটু চুপ থাকেন, আমি কথা শুনে আসি, সুতরাং তারপর তাদের আসবো মধ্যে আপনার কাছে আমি। গণতান্ত্রিক কোন চেতনা তো তাদের মধ্যে নাই। কারণ আপনার যেই কথার মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, এখানে মোস্তফা কামাল ভাই সবাই, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা কি ছিল? গণতন্ত্র। আজকে সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে আমাদের বাংলাদেশের যে বাক স্বাধীনতাকে আজকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগ কি একক? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউ থাকতে পারবে না, এমনি একটি অবস্থা বাংলাদেশে আজকে তৈরি করেছে। আমরা যদি তো এই অনৈতিক অবস্থা থেকে যদি প্রসঙ্গে আমাদের যাই, উত্তরণ জি। করতে হয়, নিশ্চয়ই। তাইলে অবশ্যই সবার অংশগ্রহণে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। যেই সরকার রাতে হবে না, যেই সরকার প্রশাসনের মাধ্যমে আগে ভোট দিয়ে দেবে না, যেই সরকার জনগণের যারা ভোটার, জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দেখতে চায়। কিন্তু আজকে বাংলাদেশ সেই জায়গায় নাই, যার কারণে আপনি দেখবেন আর যে আজকে আপনারা সবাই মিডিয়াতে দীর্ঘদিন কাজ করেন, আজ কেন ভোট কেন্দ্রে ভোটাররা যাচ্ছেন? আজকে কেন মাইকিং করা হচ্ছে যে ভাই আসেন, ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না? কেন এই অবস্থা বাংলাদেশ চলে গেছে? আজকে কেন নির্বাচন কমিশনকে আগের গ্যারান্টি দিতে হচ্ছে যে আপনি ভোট দিতে আসেন, আপনার নিরাপত্তায় কোনো বিঘ্নিত হবে না? কারণ বাংলাদেশের মানুষকে আপনি এমনি অবস্থায় নিয়ে গেছেন যে মানুষ আপনাকে এখন আর বিশ্বাস করে না। জি জনাব আনোয়ার, আমার মনে হয় আলোচনাটা আমরা একটু সামনে এগিয়ে নিই, পিছনের দিকে আলোচনা আমরা একটু না যাই। আপনি আসছে আমরা যে জিনিসটা এখন আলোচনা করতে চাই তা হলো যে নির্বাচন কমিশন নিয়ে আলোচনাটা উঠে এসছে। সুজন একটি দাবি করেছে, 54 জন বিশিষ্ট নাগরিক একটি কথা বলছেন।
এখন এমনি একটি অবস্থায় এর থেকে উত্তরণের জন্য যে একটি আইন প্রণয়নের কথা বলা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছাটা সম্ভব কিনা আমি এটা আপনার কাছে শুনতে চাই, যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এরকম একটি আইন প্রণয়ন করা যায় কিনা। আচ্ছা, আইনের কথা যে বারবার বলা হচ্ছে, একটু আগে তো মাসুদ ভাই সংবিধানের আইনটা পড়ে শোনালেন। সংবিধানে তো স্পষ্ট বলাই আছে কিভাবে হবে। তারপরও জনস্বার্থে গণতান্ত্রিক ব্যবস্থা আরো এস্টাবলিশ করার জন্য এই যে সার্চ কমিটি বা এগুলো আরো একটা প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে। সার্চ কমিটি বলে সংবিধান, এখন উনি বলছেন যে সংবিধানে নাই, সেটাই বলছি না, আমি ওটাই বলছি। আপনারা যে আইনের কথাগুলো বলছেন, তো সেইটা তো এখানে আইনের না। তাহলে সে যে আইন নতুন ভাবে যেটা করা হবে, সেই আইনে আপনি কি করতে চাচ্ছেন? আপনি তো ক্লিয়ারলি কিছু বলছেন না। এটা তো যখন আইন আইন করবে তো তখন আছেই। আমি না, না, বলছি আইন তো যদি আছেই সংবিধান অনুযায়ী যেভাবে আইন নির্বাচন করতে হয় হবে, সেভাবে হবে। নাই, আইন করতে হবে। কে বলল সংবিধানে আছে আইন? আর আইন কিভাবে করতে, হবে? সেইটা বলা আছে আইন করতে হবে। কিন্তু বিধান আছে। বিধান বিধান আছে আছে, কিন্তু আমি আইন নেই। বলছি রাজনৈতিক এখন একটি আপনি- ঐক্যমত্যে আসা যায় কিনা। না, না, ঐক্যমতের ব্যাপারটা তো আসলে অনেক বড় ব্যাপার। কেন এটা দুই পক্ষের টেন্ডেন্সি হ্যাঁ। যদি এক জায়গায় হয় যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সুন্দরভাবে একটা নির্বাচন করব, তাহলে অবশ্যই এর আগে তো হয়েছে। এর আগের নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছে না, এটা তো গণতান্ত্রিক স্বার্থেই করেছে। আপনি আসেন, আপনি নির্বাচনে পার্টিসিপেট করেন, যা যা বলার আপনি বলেন, কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় মতামত দেন, এগুলো তো করেই তো সরকার থেকে। এখন আমি যেটুকু আমার দলের আমার সবকিছু মিলে আমি যেটুকু দেখছি, যে আমার নীতি নির্ধারণা যারা যেভাবে বলছেন যে সাংবিধানিকভাবেই এটা একটা পার্মানেন্ট সলিউশন ক্ষমতা বদলের, সেই পার্মানেন্ট সলিউশনের মধ্য দিয়ে দেশের ক্ষমতা বদল হবে। এখন বিএনপি যে দাবিটা করছে যে এখানে তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই কথাটা তারা নির্বাচনে না এসেই কিভাবে বলে আমি তো বুঝি না। তারা তো গত কয়েকটি নির্বাচন আচ্ছা, দেখেছে। কয়েকটি নির্বাচনে যে গেছেন, হ্যাঁ। তো একটা জাতীয় নির্বাচনকে মানে হ্যান্ডেল করা বা বৈতরণী পার হওয়ার মতো তাদের অ্যাক্টিভিটিস, তাদের নেতা কি ছিল? তারা- এই বিএনপি এখন তাদের কথা হলো- 91 সালে এই না, না, আওয়ামী লীগ আমি হারিয়ে শুনে ক্ষমতা নিই, এসেছিল, শুনে নিই, 2001 এ ক্ষমতা ভাই, এসেছিল, ভাই, 1979 সালে আমি ক্ষমতা কথা বলি। এসেছিল। হ্যাঁ। আওয়ামী লীগ যদি এখন বলে না, না, বিএনপি সত্যি কথা যোগ্যতা আছে বলতেছি। কিনা, আরে প্রশাসন রেখে রাস্তায় আসেন, দেখি কার কতটুকু ক্ষমতা আচ্ছা, আছে। না, 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 আমরা- সেটা আপনি বেকার। বেকার প্রশাসনের আমরা প্রধান, বলে দিব। প্রশাসনের করুণায় বেঁচে আছেন। প্লাস ক্ষমতা আওয়ামী লীগ বলে বাংলাদেশে সবার কিছু নাই। বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ পুলিশ, রাজপথে র‍্যাব, থেকে আর্মির বাইরে আসেন, আওয়ামী দেখা যায় লীগের আওয়ামী লীগের আওয়ামী অস্তিত্ব লীগের কতটুকু ক্ষমতা বাংলাদেশে সম্বন্ধে আপনার আছে। idea হয় না? সেই অবস্থাতে কোনো আনোয়ার নাই। ভাই, মোশাররফ সেই ভাই, অবস্থাতে আমি- কোনো আমার নাই। মনে হয় আওয়ামী আমরা লীগের- শেষ করে দিচ্ছি। মানে রাজপথের ক্ষমতা সম্বন্ধে আপনার আইডিয়া এখনো হয় ভালো, নাই। এই আওয়ামী লীগকে হারাইয়ে তো আমরা হয় ক্ষমতা নাই? আছি, আমরা কি এমনি আছি? বঙ্গবন্ধুর জি। যে আওয়ামী লীগ কিভাবে step by 91 step সালের কথা মনে নাই? base দিয়েছে, কাদের কাছে পরাজিত হয় নাই? হয়েছিলেন? 2001 এ কাদের কাছে পরাজিত বঙ্গবন্ধু হয়েছিলেন? পরিবারকে হত্যা করেছিলেন, জি। কারা হত্যা করেছিল? শেখ আমরা মনে হাসিনাকে হয়- আসতে দেন নাই, যারা তার বাবার আমরা বলে শেখ আমরা- হাসিনা শেষ জিয়া পর্যায়ে- রহমানের কারণেই আজকে বাংলাদেশটাকে বাংলাদেশে নিয়ে আসতে এসেছে। পেরেছিলেন। একটু আওয়ামী লীগের আমাকে- ক্ষমতা সম্বন্ধে আপনাদের ধারণাই নাই। রাজপথের ক্ষমতা আমাকে ফ্লোর হিসাবে। দিয়ে দেবে, আমি একটু মোস্তফা রাজপথের ক্ষমতা সম্বন্ধে আপনার ধারণা করতে আপনার পারেন। আছে তো, আপনাদের অর্ধেক সময় আমার কিন্তু শেষ হয়ে আমি যাবে। যেটুকু বলতে চাচ্ছিলাম না, একটু না, মোস্তফার আমি কাছে হ্যাঁ, শুনে আসি, মোস্তফাকে শুনে আসি দিচ্ছি। আমরা আমি দিব। যেটুকু বলতে চাচ্ছিলাম যে না, একদম আমরা 30 ওইটুকুই সেকেন্ড, বলতে সময়- চাচ্ছি মানে যে সময় নাই। নির্বাচনে পার্টিসিপেট করার মতো তাদের মানসিকতাও নাই, তাদের ক্ষমতাও নাই। জি, ওনারা অন্য একটা পদ্ধতির কথা বলে নিজেদের আনোয়ার ভাই। করার চেষ্টা করছে। জি, কাঞ্চন ভাই একটা চমৎকার কথা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। মূল বিষয়টা কিন্তু সেখানে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু সংবিধানে ছিল না, সেটা রাজনৈতিক সদিচ্ছার কারণেই এসেছিল। বা সময়ের দাবি ছিল। সময়েরও দাবি ছিল, রাজনৈতিক সদিচ্ছা ছিল। আপনারা দুজনের মধ্যে এখন একটা গালাগালি চলছে বা গালমন্দ চলছে, দোষারোপ চলছে, আপনাদের মধ্যে কিন্তু গলাগলি ছিল এক সময়, রাজনৈতিক সদিচ্ছা ছিল। সেই রাজনৈতিক সদিচ্ছা থাকাতেই এরশাদ কিন্তু পতন হয়েছে। ওই রাজনৈতিক সদিচ্ছার কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে আপনাদের পারস্পরিক বিরোধিতা, বিরোধ, পরস্পরকে দেখিয়ে দেয়া, কখনো কখনো এটা নোংরা পর্যায়ে চলে যাওয়া, অবান্তর কথা, রাজপথে সহিংস ঘটনা, সেগুলোর মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা বিরোধ এসেছে। সেই বিরোধের জেরে এক পর্যায়ে আপনারা নিজেরা কষ্ট করে, অনেক সংগ্রাম করে, অনেক রক্তের বিনিময়ে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন, দিনের পর দিন হরতাল হয়েছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এত ভালো জিনিস। সেটা আবার আপনাদের বিরোধের কারণেই সেটার বিদায় ঘটেছে। এখনো যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, কম করে হলেও তো 2 বছর সময় আছে। যদি ফয়সালার দিকে যেতে চান, কোনো আইন করতে চান,
অথবা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে ভিন্ন কোনো পদ্ধতি নিতে চান, সেটাও সম্ভব। জি। একটু মনে করিয়ে দিই, তত্ত্বাবধায়ক সরকার প্রথম যেটা ছিল সেটাও সংবিধানে ছিল না, অসাংবিধানিক ছিল। বিচারপতি হাবিবুর রহমান শাহাবুদ্দিনের নেতৃত্বে যেটা ছিল, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপরে দুপক্ষ থেকেই কথা এসেছে নির্বাচন নিয়ে, মন্দের ভালো নির্বাচন হয়েছে, কখনো বলা হয়েছে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কখনো স্থূল কারচুপি হয়েছে, এই ধরনের কিছু শব্দ ছিল। এরপরে সদিচ্ছার অবশিষ্ট অংশ থাকাতেই মোটামুটি সমভাবে চলা বা আকাশে আর পাতালে তফাৎটা হয়নি। এখন কিন্তু রাজনৈতিক অবস্থান আপনাদের আকাশে আর পাতালে। তারা নির্বাচনে আসবে কিনা আপনারা এখন সেটা জানতে চাচ্ছেন, এমনকি জানতে চাচ্ছেন তাদের আগামী দিনের প্রধানমন্ত্রী কে। অর্থাৎ আপনারাও নিশ্চিত না তারা নির্বাচনে আসবে কিনা, তাদের মুখ থেকে একটা স্বীকারোক্তি চাচ্ছেন। আবার তারাও নির্বাচনে আসবে কি আসবে না কথা এখনো পরিষ্কার না, তারা বলে মানি না। কি মানি না সেটাও এখন পর্যন্ত ঠিকভাবে জানায় না। সরকার চায় নাকি নির্বাচন চায়, নাকি নির্বাচনে যাবে না সেটা বলছে নির্বাচন হবে না। হবে না মানে কি হতে দিবে না, নাকি হবে না, না এর আগে পিছে ডানে বামে আরো কিছু আছে, সেটা এখনো পরিষ্কার না। জি, আমার মনে হয় একদম 10 সেকেন্ডে আপনি বলবেন। আমি মোস্তফা ভাই যে কথাটি বলেছে, আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নির্বাচনকালীন সেটার নাম আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, অথবা নিরপেক্ষ গভর্নমেন্ট হোক, যে কোনো নামে হোক না কেন, একটা নিউট্রাল বডি থাকতে হবে। এটা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে। জি জনাব আনোয়ার। না, আমার যেটা একটাই কথা, বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমারও প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হোক, এবং এই ক্ষমতা বদলটাই হবে একটা পার্মানেন্ট সলিউশন এবং পার্মানেন্ট একটা সিস্টেম। তার কারণ স্বাধীনতার পরে আমরা দীর্ঘ সময় 30 বছর ধরেন এই নির্বাচনে কিভাবে হবে না হবে এগুলো নিয়েই কিন্তু আমরা সময় পার করেছি, এবং আমাদের নেত্রী এই একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা একটা মধ্য আয়ের দেশ হয়েছি। গোটা পৃথিবীতে বাংলাদেশ একটা সম্মানের জায়গাতে গেছে। আমি এটাও চাই যে আমাদের নেত্রী আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক, এবং বাংলাদেশের মানুষের উনার যে উদ্দেশ্য, যে বঙ্গবন্ধুর সেই যে আদর্শ, বঙ্গবন্ধুর যে মানে ইচ্ছা যে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো, সেটা করে যাক। এবং আমি মনে করি যে এই যে অপশক্তিগুলো বাংলাদেশে আছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার নস্যাৎ করার চেষ্টা করে, তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। জি, আমার মনে হয় আজকে আর একদমই সময় নেই। জনাব এবিএম মোশাররফ হোসেন, জনাব মুস্তফা কামাল এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।